নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 7-এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, একের দাগে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, বলা হয়েছে 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে। তো দেখো, এখানে অপশানগুলো দিয়ে দেওয়া আছে, এখানে কোন অ্যান্সারটি হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা প্রথমে খাতার মধ্যে সমাধান করব। সমাধান করার পর এই যে অ্যান্সারটি পাবো সেটি দেখবো এখানে কোন উত্তরটির সঙ্গে মিলছে। তো দেখো, এখানে বলা হয়েছে কি ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো, আমরা জানি মিলিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার আছে কিলোমিটার। তো দেখো, যখন আমরা নিচের থেকে কোনো উপরের দিকে উত্তর খুঁজব সেক্ষেত্রে আমাদের ভাগ হয়, আর উপর থেকে নিচের দিকে কোনো উত্তর চাইলে সেটি গুণ হবে। এবার গুণটা কার সাথে হবে? দেখো, আমরা যদি ডেসিমিটার থেকে ডেকামিটারে দেখি, ডেসিমিটার থেকে ডেকামিটার 3 ঘর, অর্থাৎ একের গয়ে দুটি শূন্য পাবো। সেক্ষেত্রে দেখো, যখন আমরা আছে আমাদেরকে দেয়া হয়েছে কি, দেয়া হয়েছে ডেসিমিটার, দেয়া হয়েছে, বলা হয়েছে যে 25.38 ডেসিমিটার সমান কত ডেকামিটার। তাহলে উপরের দিকে এই উত্তরটি যেহেতু আমাদের চাওয়া হয়েছে, 100 দিয়ে পুরো সংখ্যাটিকে ভাগ করতে হবে। অর্থাৎ বলতে পারি যে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। অতএব 25.38 ডেসিমিটার সমান 25.38 ভাজিতক 100 ডেকামিটার। তো দেখো, একে যদি 100 দিয়ে ভাগ করি, ভাগ করলে কী হয়, দশমিক বাম দিকে সরে, আর গুণ করলে ডান দিকে সরে। তো দেখো, এখান থেকে দু ঘর, যে দুটো একের পরে দুটো শূন্য আছে, তাই দু ঘর দশমিক আমরা এদিকে সরিয়ে দেবো। তো বলতে 0.2538 ডেকামিটার, এটি আমাদের অ্যান্সার। তো দেখো, এই অ্যান্সারটি আমরা কোথায় আছে দেখে নেব। তো দেখো, এখানে আমরা এর অপশানটাই দেখতে পাচ্ছি, যে আছে 0.2538 ডেকামিটার। এই এর অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। অতএব আমরা লিখতে পারি অ্যান্সার এ হচ্ছে আমাদের সঠিক। পরে যে কোশ্চেনটি আছে, দেখো 2 নম্বরে যে কোশ্চেনটি আছে, পরে যে কোশ্চেনটি দিয়েছে, দেখো বলা হয়েছে 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করে পাই। অতএব বলতে পারি 3/4 শতকরায় প্রকাশ করতে বললে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ 4 25-এ 100, 3 25-এ কত পাবো? 75%। এটি আমাদের অ্যান্সার। অতএব বলতে পারি 3/4কে শতকরায় প্রকাশ করে পাই 75%। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে, দেখো পরে কোশ্চেনটি বলা আছে একটি বর্গক্ষেত্রে পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত। এখানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে বর্গক্ষেত্রে পরিসীমা বলা হয়েছে কত, 20 সেমি বলা হয়েছে। বর্গক্ষেত্রে পরিসীমা 20 সেমি। তো বর্গক্ষেত্রে পরিসীমা, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। অতএব বলতে পারি কি 4 ইন্টু বাহু দৈর্ঘ্য সমান কত, 20 সেমি, বা বাহু দৈর্ঘ্য
দেখো ইকুয়াল সাইনের এদিকে এটি গুণে আছে, এদিকে এসে ভাগ হবে, যদি প্লাস থাকতো এদিকে এসে মাইনাস হতো, আর মাইনাস থাকলে এদিকে এসে প্লাস হতো। বাহু দৈর্ঘ্য সমান কত পাবো? 20/4 সেমি, বা বাহু দৈর্ঘ্য সমান 4 5 20, অতএব বলতে পারি 5 সেমি। অতএব বর্গাকারের বাহু দৈর্ঘ্য কত পেলাম? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হবে, অ্যান্সার হিসেবে লিখব অতএব ওই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হবে 5 সেমি। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল +2 হবে, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। -2 থেকে যে সংখ্যাটি বিয়োগ করলে +2 পাবো তা হলো, অতএব ধরি x বিয়োগ করলে +2 পাবো। কারণ কত বিয়োগ করতে হবে আমরা জানি না, সেক্ষেত্রে বলতে পারি অতএব -2 + x সমান কত পাবো? আমরা +2 পাবো। সেক্ষেত্রে দেখো, যেহেতু আমাদের এখানে কি বলা হয়েছে, বা x সমান সমান কত, এখানে এটি -2 আছে, এই ইকুয়াল সাইনের এদিকে এসে +2 হবে, অতএব এই +2 আর এই -2টা এদিকে এসে +2, অতএব বলতে পারি বা x সমান সমান মাইনাসে মাইনাসে কী হবে, প্লাসে প্লাসে প্লাস, আর 2 এর 2 কত হবে, 4 পাবো। সেক্ষেত্রে তো দেখো, এখানে যেহেতু বিয়োগ করার কথা বলা হয়েছে, এখানে তোমরা এইখানে একটি মাইনাস দিয়ে দেবে, এখানে একটি মাইনাস দেবে, সেটার কারণ এখানে -x থাকবে আর এখানেও -x থাকবে। সেক্ষেত্রে দেখো, যদি ইকুয়াল সাইনের দুদিকে এদিকে যদি আমরা মাইনাসটিকে তুলতে চাই, কারণ আমরা বলেছি এক্স বিয়োগ করতে হবে, এক্সের মান আমাদের বের করতে গেলে আমরা যদি উভয় পক্ষে একটি মাইনাসকে কমন নিই, সেক্ষেত্রে আমরা কী পাবো? দেখো -+4। তো সেক্ষেত্রে দেখো, এই মাইনাসে মাইনাসে গুণ করে এটা +x হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে এটি -4 হয়ে যাবে। তাহলে আমরা কত পেলাম? এক্সের মান কত পেলাম? -4 পেলাম। অতএব বলতে পারি -4 বিয়োগ করলে +2 পাবো। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজ আকার হলে পিরামিডটির প্রান্তীয় সংখ্যা কটি হবে? অর্থাৎ প্রান্তিকীয় সংখ্যা কটি হবে সেটি নির্ণয় করতে। তো দেখো, এক্ষেত্রে আমাদের এটি অ্যান্সার হবে 10টি। এটি আর আমরা করে দিচ্ছি না। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2-এর 1-এর দাগে কি বলা হয়েছে, বলছে 3.432 আবৃত্ত দশমিক, এদের 3 ও 2-এর উপরে দুটি পৌনঃপুনিক রয়েছে। তো দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই আবৃত্ত দশমিকটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে 3.432 আবৃত্ত সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই। অতএব বলতে পারি 3.432 সমান সমান কত? এখানে এই টোটাল সংখ্যাটিকে তোমরা উপরে লিখবে 34 32, এটি লিখলাম। পরে দেখো, এখানের মধ্যে কোন সংখ্যার, এই দুটি সংখ্যার উপর যেহেতু পৌনঃপুনিক আছে, বাকি এই দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, তাহলে আমরা এই পুরো 34 সংখ্যাটিকে এখানে মাইনাস করে দেবো। নিচে দেখো, এইখানে যেহেতু দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমরা দুটি 9 দেব। আর দেখো, দশমিকের এই দিকের সংখ্যা, এর উপরে কোনো পৌনঃপুনিক নেই, সেক্ষেত্রে এর জন্য আমরা একটি 0 দেব। তো দেখো, এক্ষেত্রে আমরা মাইনাস করলে কত পাবো? যদি আমরা এই পুরো সংখ্যাটি থেকে মাইনাস করি, এই 34 32 থেকে 34 32 থেকে যদি আমরা 34কে মাইনাস করে দিই, কত পাবো? দেখো 4 8 দিতে 12, হাতে 1 4, 9 দিতে 13,
হাতে 1 3 1 33 98 পেলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি 33 98 ভাগিত কত পেলাম এখানে 990। সেক্ষেত্রে দেখ একে যদি 2 দিয়ে কাটি আমরা কত পাবো 2 1 2 পাবো 13, 2 6 12, 2 9 18 আর 2 9 1699 পাবো এটাকে কেটে। আর এটিকে কেটে 2 4 8 2 4 8 2 9 18 আর 2 5 495 পেলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি 1699 আর এখানে পাবো 495 এটি পেলাম। এটিকে যদি আমরা ভাগ করি কী পাবো 495 দিয়ে আমরা যদি 1699কে ভাগ করি সেক্ষেত্রে কত পাবো দেখো 495 দিয়ে আমরা 1699কে ভাগ করলে কত পাবো যদি 3 দিয়ে করি কত হবে 3 দিয়ে করলে 3 5 15 5 হাতে 1 3 9 27 আর 1 28 8 হাতে 2 আর 3 4 12 আর 2 14 কত পেলাম এখানে 5 4 দিতে 9 8 1 দিতে 9 4 2 দিতে 6 214 পেলাম। তাহলে এখানে বলতে পারি এটি সমান সমান কত 3 পূর্ণ 214 এটি ভাগশেষ ছিল তাই এটি উপরে দিলাম 214 বাই কত 495 এটি আমাদের অ্যান্সার। তো দেখো এটি আমাদের অ্যান্সার হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো দুয়ের থেকে বলা আছে কি বলছে আজ আমরা মোটর গাড়িতে করে 94.5 কিলোমিটার পথ যাব। মোট দূরত্ব যাবে কত 94.5 কিলোমিটার। 1 কিলোমিটার পথ যেতে মোটর গাড়িতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো 1 কিলোমিটার যদি এই পেট্রোল খরচ হয় 94.5 কিলোমিটার যেতে অনেক বেশি খরচ হবে। বেশি হলে কী করতে হয় এই দুটির সংখ্যা আমরা গুণ করে দিলেই পেয়ে যাব মোট কত লিটার পেট্রোল লাগবে। তো কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে 1 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 0.078 লিটার এই পেট্রোল খরচ হয়। অতএব আমরা বলতে পারি 94.5 কিমি যেতে মোট পেট্রোল খরচ হয় কত হবে 94.5 ইন্টু 0.078 লিটার। তো দেখো এটিকে তোমরা উপর নিচে রেখেও গুণ করতে পারো। আরেকটি গুণ করার একটি সহজ নিয়ম আছে সেটি হচ্ছে কি সমান এটিকে দশমিকটি যদি তুলে দিই 94.5 দশমিকের পর এক ঘর রয়েছে আমরা একটি শূন্য দিলাম। এখানে রয়েছে 7 8 যেমন ছিল দিলাম দশমিক পর 3 ঘর একের পর আমরা 3টে শূন্য দিলাম। সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা হাজারের সাথে 10 গুণ করি কত হবে 10,000 পাবো আমরা। আর 945কে 78 দিয়ে গুণ করব আমরা দেখো 945 ইন্টু 78 5 8 40 শূন্য হাতে 4 4 8 32 আর 4 36 6 হাতে 3 আর 9 72 3 75 হবে। তো দেখো 5 7 35 5 হাতে 3 4 7 28 আর 3 31 1 হাতে 3 7 9 63 আর 3 কত হবে 66 পাবো আমরা। 0 6 5 11 1 3 আর 1 4 আর 1 5 7 আর 6 13 3 হাতে 1 73 510 অর্থাৎ 73,510 পাবো। তো দেখো এক্ষেত্রে আমরা এটি 5 আছে 5 6 এটি 7 হবে অর্থাৎ 73,710 হবে। সেক্ষেত্রে দেখো এখানে কত আছে এখানে আমরা পুরো সংখ্যাটিকে লিখব 73,710 যেমন ছিল আমরা লিখলাম। দেখো একের পর কটি শূন্য আছে
1 2 3 4টি শূন্য আছে, আমরা 4 ঘর দশমিক বাম দিকে সরিয়ে দেবো। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এদিকে দশমিক সরিয়ে দিলাম। সেক্ষেত্রে কত পেলাম দেখো, দশমিকের এদিকে শূন্য থাকলে শূন্যটি কেটে যাবে। 7.371 লিটার মোট পেট্রোল খরচ হবে কত, 7.371 লিটার এই পেট্রোল আমাদের খরচ হবে। সেক্ষেত্রে বলতে পারি অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, 94.5 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 7.371 লিটার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 3-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব সেটি নির্ণয় করতে বলা আছে। চিনির দাম 4%, চিনির দাম বেড়ে যাওয়ায় চিনির ব্যবহারটা 4%, যা ব্যবহার করতো তার উপর 4% কমাবে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো আমরা বলতে পারি কি, বর্তমানে আমরা প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম। 625 গ্রাম চিনি ব্যবহার করি। তো দাম বৃদ্ধি পাওয়ায় 4% ব্যবহার কমাবো। চিনির দাম বৃদ্ধি পাওয়ায় 4% চিনির ব্যবহার কমাবো। অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে, 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে 625 এর 4% সমান 625 ইন্টু 4/100। তো 4 একে 4, 4 25-এ 100, 25 25-এ হয় 625, সমান বলতে পারি 25 গ্রাম। 25 গ্রাম চিনির ব্যবহার কমাতে হবে। সেক্ষেত্রে বলতে পারি বর্তমানে প্রতিদিন, অতএব বর্তমানে প্রতিদিন চিনির ব্যবহার করব 625 মাইনাস 25 গ্রাম সমান 600 গ্রাম। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 13 দ্বারা বিভাজ্য হবে, যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। প্রথমে কি বলা হয়েছে যে 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো দেখো প্রথমে আমরা বলতে পারি 8, 12, 16 ও 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো এদের লসাগু। 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কি, এদের লসাগু। অতএব 8, 12, 16 ও 20 যদি আমরা লসাগু করি, প্রথমে 2 দিয়ে যদি যায় 2 4 8, 2 6 12, 2 8 16, 2
10-এ 20 পাবো আমরা। তো দেখো এক্ষেত্রে ফের যে 2 জায়গায় 2, 2-এ 4, 2, 3-এ 6, 2, 4-এ 8, 2, 5-এ 10 পেলাম। তো দেখো এক্ষেত্রে যদি 2 দিয়ে করি 2, 1-এ 2, 3 যেমন ছিল নেমে যাবে, 2, 2-এ 4, 5 পেলাম। সেক্ষেত্রে আমরা লসাগু কত বলতে পারি? অতএব বলতে পারি লসাগু সমান কত? 2 ইন্টু 2 ইন্টু 2, এই 3টে 2 আর এই 2টি, 4টে 2 হলো 3 ইন্টু 5, 3 5-এ 15, 15 30, 30 60, 60 120, 240। তাহলে কত পেলাম? 240 পেলাম লসাগু। তো দেখো অতএব বলতে পারি এই 240কে যদি অতএব 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটিকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এক্ষেত্রে 240কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত পাবো? 240 পাবো। কি বলা হয়েছে? এদের দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দেখো এদের লসাগুটাকে আমরা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এই 8, 12, 16, 20 যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু বলা হয়েছে কি সেই সংখ্যাটিতে 1 ভাগশেষ থাকবে, তাই আমরা 1 প্লাস করে দেবো। কত পাবো? 241 পাবো। দেখো এবার 241কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মিলবে না, সেই জন্য আমরা 240কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো? 480 পাবো। তার সঙ্গে যদি 1 যোগ করি কত পাবো? 481। সেক্ষেত্রে দেখো আমরা যদি 13 দিয়ে 481কে ভাগ করি কত পাবো? 481। 3 13 39, 3 দিয়ে গেলে কত হবে? 39 পেলাম। 9 দিতে 18, হাতে 1, 4 4 মিলে 0, 91, 7 কত হবে? 91। দেখো 13 দিয়ে ভাগ করে এটি মিলে গেল। আর এই সংখ্যাগুলি দ্বারা এই 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এর 1 ভাগশেষ থাকবে, কারণ এখানে 1 প্লাস করে দিয়েছি আমরা। অতএব বলতে পারি 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 481, যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রে প্রতিটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটির বাহু দৈর্ঘ্য 80 মিটার, দ্বিতীয়টি বলা হয়েছে 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের দুটি ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তো দেখো এই দুটি যে বর্গক্ষেত্র আছে এদের ক্ষেত্রফলের সমান হবে একটি বর্গক্ষেত্র এবং তার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত বলা হয়েছে? 80 মিটার। প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 80 মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার। তো দেখো এখানে বাহু বলতে কত? প্রথম বর্গক্ষেত্রে 80 মিটার পাবো, সেক্ষেত্রে বলতে পারি 80 স্কয়ার। দেখো 8 8 কত হয়? 64 সমান 6400 বর্গ মিটার হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত বলা হয়েছে? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান 60 মিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার।
তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলে বাহু স্কোয়ার করতে হয়, সমান বাহু বলতে কত কত পেলাম 60 পেয়েছি, 60 স্কোয়ার 6 6 কত পাবো 36 আর দুটো শূন্য অর্থ 3600 বর্গ মিটার পাবো। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 6400 প্লাস 3600 বর্গ মিটার। তো দেখো এটিকে আমরা যদি যোগ করি 6400 আর 3600, 0 0 6 6 10 0 হাতে 1 6 3 9 1 10, মোট কত পাবো 10,000 বর্গ মিটার। এটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। অতএব বলতে পারি যেহেতু বলা হয়েছে দুটি নতুন যে বর্গক্ষেত্রটি হবে এদের ক্ষেত্রফলের সমষ্টি হবে, সেহেতু বলতে পারি নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটি হবে 10,000 বর্গ মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার। অতএব বাহুর স্কয়ার সমান সমান কত বলা হয়েছে, এই 10,000 বর্গ মিটার, বা দেখো এইদিকে স্কয়ার উঠলে ইকুয়াল সাইনের দিকে গিয়ে রুট হয়, অতএব বাহু সমান সমান কত বলি রুট 10,000। এর যদি বর্গমূল করি কত পাবো, দেখো আমরা যদি 10,000-এর বর্গমূল করি আমরা কত পাবো, দেখো এক্ষেত্রে তোমরা 10,000কে এইভাবে ভেঙে নিতে পারো। 2 দিয়ে কাটলে কত হবে 5 2 10, 5,000 পাবো। 2 দিয়ে কাটলে কত পাবো 2,500 পাবো। একে যদি 2 দিয়ে কাটি কত পাবো, দেখো 1250 পাবো। একে 2 দিয়ে কাটলে 6 2 12, 2 2 4, 5 2 600, 6 2 12, 2 2 4, আমরা 625 পাবো। এটিকে যদি 5 দিয়ে কাটি 5 1 5, 5 2 10, 5 2 10 আর 5 5 25, 125 পাবো। 5 দিয়ে কাটলে 25 পাবো আর 5 5 25 এটি পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি বাহু সমান সমান কত পাবো, এটিকে ভেঙে কত পেলাম 4টে 2 আর 4টে 5, 2 × 2 × 2 × 2, 5 × 5 × 5 × 5 পাবো। সেক্ষেত্রে বলতে পারি কি বাহু সমান কত পাবো, √, এই দুটি 2 মিলে একটি দিয়ে অর্থাৎ 2 স্কয়ার 5 স্কয়ার × 5 স্কয়ার, বা বাহু সমান সমান কত পাবো, দেখো এই স্কয়ারগুলো ওঠা মানে রুটটি উঠে যাবে, তাহলে 2 × 2 × 5 × 5, এতে গুণ করে কত পাবো বাহু সমান সমান কত পাবো, বাহু সমান 2 2 4, 4 5 20, 5 20 100 মিটার পাবো এদের বাহু দৈর্ঘ্য। অতএব নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 100 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × বাহুর দৈর্ঘ্য। 4 × বাহুর দৈর্ঘ্য কত পেয়েছে 100 মিটার, 4 100 400 মিটার। তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহু পরিসীমা কত পেলাম 400 মিটার পেলাম।
অতএব অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গ মিটার ও পরিসীমা 400 মিটার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি যদি দেখো, বলেছে মনোজিৎ তার মার্বেলের এত অংশ বোনকে এবং এত অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে মোট 40টি মার্বেল রইল। প্রথমে মনোজিতের কাছে কটি মার্বেল ছিল, এটি আমাদের দিয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ধরি মনোজিতের কাছে মোট মার্বেল আছে 1 অংশ। প্রথমে মনোজিতের কাছে মার্বেল ছিল কত, 1 অংশ। বোনকে দেয় 0.125 অংশ এবং ভাইকে দিয়েছে কত, ভাইকে দেয় 0.75 অংশ। অতএব বোন ও ভাইকে মিলে মোট দেয় কত, অতএব বোন ও ভাইকে দিয়ে মোট মার্বেল দেয় 0.125 প্লাস 0.75 অংশ। এদের আমরা সমষ্টি করলে কি পাবো দেখো, 0.125 প্লাস 0.75, এখানে আমরা 0 দিয়ে দেবো। সেক্ষেত্রে দেখো 5 পেলাম, 5 আর 2 7, 7 আর 1 8, 0.875 অংশ এই মার্বেলটি সে বোন ও ভাইকে মিলিয়ে দেয় এবং তার কাছে অবশিষ্ট আছে কত, বোন ও ভাইকে দেওয়ার পর অবশিষ্ট থাকে, বোন ও ভাইকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট আছে, মানে তার কাছে এখনও কত অংশ মার্বেল রয়েছে। সেক্ষেত্রে দেখো, প্রথমে ধরেছিলাম কত, মোট মার্বেল আছে 1 অংশ। তাই 1 অংশ থেকে যদি আমরা 0.875 অংশ মাইনাস করি অংশ, তো দেখো 1.000 আর হচ্ছে 0.875 মাইনাস করলে 5 দিতে 10, হাতে 1 8, 2 দিতে 10, হাতে 9, 1 দিতে 10, 1 মিলে 0, অর্থাৎ 0.125 অংশ সমান 0.125 অংশ মার্বেল তার কাছে অবশিষ্ট রয়েছে। তো কি বলা হয়েছে দেখো, 0.125 অংশ মার্বেল, 0.125 অংশ মার্বেল 40টি হলে 1 অংশ মার্বেল কত হবে, 1 অংশ মার্বেল কম হবে, 40 ভাজিতক 0.125 সমান 40। এই ভাগটাকে যদি আমরা গুণ করি, বা এখানে তোমরা প্রথমে ভাগ রাখো, রেখে এই দশমিকের পর ক ঘর আছে, 3 ঘর, উপরে যেমন এটি টি করে দাও। তো দেখো উপরে কত আছে 125 আমরা দিলাম, আর নিচে কত, দশমিকের পর 3 ঘর, এর গায়ে 3টে শূন্য দেবো, এতটি সমান 40। এই ভাগটাকে গুণ করলে নিচের হরটি উপরে যাবে, উপরে 1000 হবে, নিচে কত হবে 125 হবে। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি 25 দিয়ে কাটি, 5 25-এ 125, আর এখানে 4 25-এ 40 হবে, 5 8-এ কত হবে 40। তো দেখো 5 8টি কত হবে, দেখো এই 8কে 4 দিয়ে গুণ করলে কত হবে
4 8 32 শূন্য সমান 320টি। অতএব বলতে পারি মনোজিতের কাছে প্রথমে 320টি মার্বেল ছিল। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। কী হচ্ছে, -5 -3 এবং -2 এই সংখ্যাগুলি দ্বারা যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। -5 -3 -2 সংখ্যাগুলিকে দ্বারা যোগের সংযোগ নিয়ম যাচাই করে পাই। আমরা প্রথম ক্ষেত্রে কি পাবো দেখো, প্রথম ক্ষেত্রে এই -5 প্লাস -3 আর কত হচ্ছে +-2 এটি পাবো। তো এটিকে সমাধান করলে কি পাবো দেখো, প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব। -5 প্লাসে মাইনাসে -3, এই প্লাসে মাইনাসে -2 পেলাম। এটিকে আরেকটু সমাধান করলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 3 কত পাবো -8 পাবো, আর এই -2 এটিকে সমাধান করলে আমরা কত পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যাগুলির যোগ কিন্তু চিহ্নটি মাইনাসেরই হবে। 8 আর 2 কত হবে 10 পেলাম, এটা -10 পেলাম। পরের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে আমাদেরকে, এটিকে যদি এখানে -5 প্লাস -3 প্লাস -2 এটি করলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো দেখো, এখানে -5 যেমন ছিল রাখলাম, প্লাস এখানে -3 প্লাসে মাইনাসে -2 এটিকে আরেকটু সমাধান করলে কি -5 যেমন ছিল দিলাম, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 কত পাবো -5 পেলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে -5 প্লাসে মাইনাসে -5, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 5 আর 5 কত পাবো 10, অর্থাৎ -10। সেক্ষেত্রে দেখো দুটি অ্যান্সারই এক হয়েছে। অতএব বলতে পারি নিয়ন্ত্রিত সংখ্যার যোগ, অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো দেখো 2-এ যে কোশ্চেনটি দিয়েছে বলছে যোগফল নির্ণয় করো, +10 -8 এবং -10 এই সংখ্যাগুলিকে আমাদের যোগ করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে +10 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে -8 আর প্লাসে মাইনাসে -10 পেলাম। সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা প্লাসে প্রথমে বাম দিক থেকে সমাধান করি, সেক্ষেত্রে প্লাসে মাইনাসে -10 থেকে 8 বাদ গেলে কত পাবো 8, 2 দিতে 10 হবে। এখানে যেহেতু 10টি বড় তার চিহ্নটি প্লাস হবে। এখানে -10 যেমন ছিল বসিয়ে দিলাম। তো দেখো এখানে প্লাসে মাইনাসে -10 থেকে 2 বাদ দিলে 8 হবে, কিন্তু এখানে 10 সংখ্যাটি যেহেতু বড় এর চিহ্নটি বসবে মাইনাস। অতএব এর থেকে আমরা কত পেলাম, অ্যান্সার কত পেলাম -8। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, পরে যে কোশ্চেনটি দিয়ে বলা হয়েছে সরল করো। এখানে বলা হয়েছে 12 -3 প্লাস হচ্ছে +6 বিপরীত সংখ্যা দিতে বলা হয়েছে, দিয়ে এটিকে সরল করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তে 12 যেমন ছিল আমরা লিখলাম, মাইনাসে এখানে কত -3 প্লাস এখানে বলেছে +6 বিপরীত সংখ্যা কত হবে -6 হবে। এটিকে আমরা সমাধান করলে 12 মাইনাসে মাইনাসে +3, এখানে প্লাসে মাইনাসে -6, 12 থেকে 12 প্লাসে প্লাসে প্লাস, 12 আর 3 কত হয় 15, -6, 15 থেকে প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 6 বাদে 9, যেহেতু 15 সংখ্যাটি বড় এখানে +9। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো,
পরে যে কোশ্চেনটি দিয়ে যাওয়া বলছে সংজ্ঞা দাও সমরেখ বিন্দু। তো দেখো 5-এর 1-এর এ যেটি দিয়েছে সমরেখ বিন্দু, একটি সরল রেখার উপর একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে। যেমন এ বি একটি সরল রেখা, এর উপর ধরো এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এরকম যদি একাধিক এরকম বিন্দু থাকে তাকে সমরেখ বিন্দু বলে। বিয়ে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে বলছে সমবিন্দু সরলরেখা কাকে বলে। এক্ষেত্রে আমরা বলতে পারি একটি বিন্দুর উপর একাধিক সরল রেখা থাকলে তাকে সমবিন্দু সরল রেখা বলে। ধরো এই একটি বিন্দু, এর উপর যদি এরকম একাধিক এরকম বিন্দু থাকে, এই সরলরেখা থাকে, তখন তাকে বলা হবে কি সমবিন্দু সরলরেখা। এরকম যদি একাধিক সরলরেখা থাকে তখন তাকে বলা হবে সমবিন্দু সরলরেখা। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে কোশ্চেনটি দিয়েছে বলছে প্রদত্ত চিত্রে সরলরেখাংশ আছে কটি। তো দেখো এখানে একটি ত্রিভুজ আছে, এখানে আমরা এই একটি সরলরেখা পাবো, এই একটি সরলরেখা পাবো, একটি পাবো, মোট 3টি পেলাম। এইখানে একটি 4টি, এই একটি 5টা, এই একটি 6টা, মোট কটা সরলরেখা পেলাম আমরা। সেক্ষেত্রে দেখো আমরা এখানে মোট 6টি সরলরেখা পেলাম। পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে দেখো একটি আয়তঘনের কটি তল কটি ধার আছে। মোট আমরা এখানে দেখো অ্যান্সারগুলি আমাদের এখানে দিয়ে দিয়েছে। মোট 6টি তল আছে, আর ধার সংখ্যা আছে 12টি, এবং কৌণিক বিন্দু আছে 8টি। তোমরা দেখবে একটা ইঁট নেবে, তার দেখবে সমতল আছে, দেখবে মোট 6টি সমতল পাবে। একটা ইঁটের ক্ষেত্রে দেখবে সমান তল পাবে 6টি। কোণ আছে দেখবে ইঁটের মোট কোণ আছে দেখবে দুদিকে মোট 4টে করে 8টা কোণ আছে, আর ধার আছে দেখবে মোট 12টি ধার আছে। এইটি আর আমি করে দিচ্ছি না, এটি তোমার অ্যান্সারটি দেওয়া আছে, করে নিতে পারে। পরে যে কোশ্চেনটি ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও, এটি আমি করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো বন্ধু, ঘনবস্তু যে সকল বস্তু বা পদার্থ, যে সকল বস্তু বা পদার্থ কিছুটা জায়গা দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বর্তমান, তাকে ঘনবস্তু বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ইট, শঙ্কু, বল ইত্যাদি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পরের সেটগুলি সমাধান করে দেব।